নমস্কার, আমি সুদর্শন রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ আপনি শুনতে চলেছেন লেখক সুকান্ত মাইতির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, ভবা মাঝির ভূত। এখানে বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্প শোনানো হয়, তাই চলুন বেশি দেরি না করে প্রবেশ করি আজকের গল্পে। শুরু হচ্ছে ভবা মাঝির ভূত। রাত তখন ঘনিয়ে এসেছে। আকাশের গায়ে কালো মেঘের ছায়া, মাঝে মাঝে কোথাও দূরে বিদ্যুতের হালকা ঝলকানি দেখা যায়। নদীটা নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে জলের ভেতর থেকে ভেসে আসে কোনো বুনো হাঁসের পাখা ঝাপটানোর শব্দ, কিংবা বাঁকের ওপার থেকে ভেসে আসে ঘাস ফড়িংয়ের টুকরো টুকরো ডাক। নৌকাটা ধীরে ধীরে ভেসে চলেছে জলের বুক চিরে। নৌকার মাঝখানে বসে থাকা অতনু দু হাতের কুনুইয়ে হেলে রয়েছে। নিচু গলায় বলল, এত অন্ধকার চারিদিক, আচ্ছা এই নদীটার নাম কি গো? বৃদ্ধ মাঝি একটু মুচকি হেসে দাঁড় টানতে টানতে বলল, এই নদীটার নাম কর্ণেশ্বরী বাবু। আগে এই খেয়া ঘাটে ভিড় লেগেই থাকতো, কিন্তু একবার একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মানুষ আর আসে না এই দিকটায়। সরকারি দপ্তর থেকে 4 মাইল দূরে একখান কাঠের সাঁকো বানিয়েছে, তবে ওটা দিয়ে ঘুরে গেলি পর অনেকটা পথ বেড়ে যায়। তারপর সামান্য থেমে বৃদ্ধের চোখ নদীর কালো জলে ডুবে গেল। আমি তো বাবু পেটের দায়ে নৌকা চালাই, দিনের বেলায় মাছ ধরি। দিন খুব একটা ভালো যায় না, কেউ আসে না বললেই চলে। মাঝে মাঝে আপনার মতো 2-1 জুটি যায়, তাই খেয়া ঘাটে এসে দেখি কেউ পাড়াপাড়ের খোঁজ করছে কিনা। বৃদ্ধের কণ্ঠে ছিল একরাশ ক্লান্তি, আর তাতে যেন ভেসে উঠেছিল দীর্ঘ জীবনের নীরব হাহাকার। অতনু মৃদু হেসে বলল, আপনাদের মতো মানুষ না থাকলে তো আমরাও পথ হারিয়ে যেতাম। আচ্ছা আপনার নাম কি? আপনার বাড়িটা কি ওপারে? মাঝি একটু গলা খাঁকারি দিয়ে বলল, আমার নাম ভবেশ, সবাই ভবা মাঝি বলি ডাকে। বাড়ি ওপারেই, ওই মতিগঞ্জ গ্রামের পরে আরো 2টো গ্রাম পার করে সুতানুড়িতে। কিন্তু আমি বাবু গ্রামে যেতে পারি না। মহাজন চোর অপবাদ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। যে চুরি আমি করিনি, করেছিল তারই ঘরের লোক। হ্যাঁ, সেসব কথা আর বলি কোনো লাভ নেই গো বাবু, কোনো লাভ নেই। অতনু এবার নদীর ওপারে তাকালো। ঘন অন্ধকারের ভেতরেও নদীর ওপারে কোথাও কোথাও ছোট ছোট আলোর বিন্দু, যেন মানুষের বসতি আছে সেখানে। সন্ধ্যের পর এই পথ দিয়ে আসতে আসতেই অতনুর মনে হয়েছিল আজ হয়তো আর মতিগঞ্জ পৌঁছানো যাবে না। অফিস থেকে কাজের সূত্রে তাকে পাঠানো হয়েছে এদিকের কৃষি বিভাগের কিছু জমি পরিদর্শনে, অথচ এই অঞ্চল তার কাছে একেবারেই অচেনা। শেষ বাসটা নেমেছিল বটতলার মোড়ে, তারপর থেকে কাঁচা মাটির রাস্তা, গরুর গাড়ি, ভ্যান কিছুই নেই। চারিদিকে গাছগাছালি আর ফাঁকা পথ। আকাশে তখন রক্তমাখা সন্ধে নেমেছে। কোথাও দূরে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে বেলগাছের গন্ধ, আর এক আধটা পেঁচার ডাকে কেমন যেন কাঁটা দিয়ে উঠছিল তার গা। পথে যেতে যেতে দুবার একটা নদীর চোখে পড়েছিল। নদীর ধারে বুনো ঘাসে ঢাকা একটা ছোট্ট পাড় মতো ছিল। সেই পাড়ের নিচে দাঁড়ানো ছিল নৌকোটা, একটা পুরনো কাঠের নৌকো। প্রথমে ভেবেছিল কেউ থাকবে না হয়তো, কিন্তু একটু এগিয়ে যেতেই সে দেখে এক বৃদ্ধ নৌকার ভিতর বসে আছে, মাথায় গামছা, হাতে দাঁড়। আর সেই দৃশ্যটা যেন এক অচেনা নির্জনতায় খানিকটা সান্ত্বনা এনে দিল অতনুর মনে। তারপরে সে এগিয়ে গিয়ে বলেছিল, ওই পারে যাবেন নাকি? মানে যাওয়ার কোনো উপায় আছে? বৃদ্ধ একটু চেয়ে থেকে বলেছিল,
আছে বাবু, দুটো পথ আছে। এক হচ্ছে ওই দূরের কাঠের সাঁকো, কিন্তু সেটা সরু, ভারী জিনিস নিয়ে কেউ যায় না। মানে ওই গরুর গাড়ি টাড়িও চলে না খুব একটা, খুব কম। তাছাড়া হেঁটে গেলে ঘুর পথে সময় লেগে যায় অনেকটা। আরেকটা পথ আছে, এই যে আমার নৌকা। আপনি যদি চান আপনাকে আমি ওই পারে নামিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, সে তো ভালো কথা, আপনি নিয়ে চলুন। অতনু তখন দ্বিতীয়বার চিন্তা না করেই বলেছিল কথাটা, কারণ দিনের আলো প্রায় শেষ হয়ে গিয়েছিল। আর এত দূর এসে আবার ঘুরপথে যাত্রা করা মানে রাত কাটানো এই বন জঙ্গলের মধ্যে। নৌকাটা তখন মাঝ নদীতে, আকাশে অসংখ্য তারা, নদীর জলে প্রতিফলিত হচ্ছে সেই তারার আলো। যেন অন্ধকারের বুক চিরে নিঃশব্দে জেগে আছে কোনো প্রাচীন রহস্য। কথা বলতে বলতে অতনু জানতে পারল ভবা মাঝি নদীর ধারে একটা কুঁড়ে ঘরে থাকে। সারাদিন নদীর ধারে বসে মাছ শুকোয়, শামুক ভাঙে। তার 2 সন্তান ছিল, বহু বছর আগে কলেরার মহামারীতে মারা গিয়েছিল। একজনের বয়স ছিল 14, আরেকজন 18। আর সেই কথাগুলো বলতে গিয়ে ভবার গলাটা কেঁপে উঠল। চোখের কোণ থেকে আলো অন্ধকারে কিছু একটা ঝিলিক দিল, সম্ভবত অশ্রু। তখন বুঝলেন বাবু কি অবস্থা? একদিনে আমার দুইখানা ছেলেকে তুলে নিয়ে গেল সেই কলেরা। তারপর থেকে আর কিছুই ভালো লাগেনি। আজ ওই দুটো মুখ চোখের সামনে ভেসে থাকে আমার গিন্নি। বুড়িটা বেশি আসে বলেই আমি আসি, তারই ভরসায় নৌকাটা চালাই। না হলে জীবনে আর কিছু রাখার নাই। অতনু কিছুক্ষণ চুপ করে থাকল। নদীর জলে দাঁড়ের টুপটাপ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। মনে হচ্ছিল এই নদী, এই নৌকা আর এই 2 জন মানুষ সব যেন কোনো এক প্রাচীন নীরবতার মধ্যে মিশে আছে। নৌকাটা তখন ধীরে ধীরে নদীর মাঝ বরাবর এগিয়ে চলেছে। আকাশের চাঁদ উঠেছে বটে, কিন্তু মেঘে ঢাকা, তাই চারপাশে হালকা ম্লান আলো। তারই প্রতিফলন নদীর জলে নরম ঢেউ তুলছে। অনেকটা দূরে কোথাও বাঁশ ঝাড়ের ফাঁক দিয়ে বেজে উঠল এক শিয়ালের দীর্ঘ হাহাকার। সেই শব্দে নদীর বাতাস কেমন যেন কেঁপে উঠল। অতনু এবার গলা খাঁকারি দিয়ে বলল, তা আপনাদের এই অঞ্চলে চাষবাসের কি অবস্থা? শুনেছি গত কয়েক বছর নাকি খুব খারাপ যাচ্ছে। বাবা মাঝি দাঁড় থামিয়ে একটু হেলান দিয়ে বসল। তারপর একবার নিঃশ্বাস ফেলল, যেন বুকের ভেতর জমে থাকা কষ্টটা একটু হালকা করার চেষ্টা। চাষবাসের কথা আর জিজ্ঞেস করবেন না বাবু। এই অঞ্চলের 7-8টা গ্রাম জুড়ে রাজত্ব করছে এক মহাজন, সীতারাম চক্রবর্তী। নামটা শুনলেই গাটা ঘিন ঘিন করে ওঠে। বজ্জাত লোক একখান, মনে কণা মাত্র দয়া মায়া নাই। গত 10 বছর ধরে প্রায় প্রতি বছরই বন্যা হয়েছে এই দিকটায়। নদী ফুলে ফেপে ওঠে, ধান গম সব ডুবে যায়, ফসলের 12টা বেজে যায়। চাষিরা তখন মহাজনের কাছে গিয়ে টাকা ধার নেয় চাষের খরচ জোগাতে, কিন্তু ফসল ওঠে না। এদিকে সুদে আসলে দেনা বাড়ে, জমি বন্ধক পড়ে মহাজনের হাতে। এইভাবে তো গোটা গ্রামটাই যেন এখন তার গোলামখানায় পরিণত হয়েছে। বাবা মাঝির কণ্ঠস্বরের ভেতর একটা তিক্ততা ছিল, আবার তার সঙ্গে মিশেছিল অদ্ভুত এক দুঃখের ভার। একটু থেমে দাঁত টেনে আবার বলল, জানেন তো বাবু, ওই শয়তানটার জন্যেই আমার সবকিছু একেবারে শেষ হয়ে গেছে। সবকিছু কেড়ে নিয়েছে আমার, সবকিছু, সব। তখন বর্ষাকাল, ঘরে জলে ভেসে গেছে, চারিদিকে শুধু জল আর জল। আমার 2 ছেলেই তখন কলেরায় আক্রান্ত। ছোটটার বয়স 14, 12টার 18। সেদিন সন্ধেবেলায় দুজনেই শেষ নিঃশ্বাস ফেলল আমার কোলে।
বুড়িটা হাহাকার করে মাটিতে লুটিয়ে পড়ল। কেউ এগিয়ে এলো না বাবু, কেউ এগিয়ে এলো না। সেই ভয়াবহ রোগের ভয়ে পুরো গ্রামটা ফাঁকা হয়ে গেছিল তখন। তখন দরকার পড়ল শুকনো কাঠের। ছেলেদের দেহ সৎকার করতে হবে তো, কিন্তু চারিদিক জলে ডুবে আছে। আমি শুকনো কাঠ পাই কোথায়? বৃষ্টির মধ্যে পথে বেরিয়ে নিরঞ্জনের সঙ্গে দেখা হয়ে গেল। আমার ছেলের মৃত্যুর কথা শুনে আফসোস করি বলল, মহাজনের গোলায় কাঠ আছে, তুই চলে যা, পেয়ে যাবি। ভাবলাম এত বছর তার কাছ থেকে ধান বিক্রি করেছি, প্রয়োজনে পয়সা বা কয়েক বস্তা ধান উঠলে ধান দিয়ে দেবো খন। সামান্য কিছু কাঠই তো নেব, নিশ্চয়ই দেবে। আমি গিয়েছিলাম। যখন বললাম, বাবু কটা কাঠ ধার দিন না, ছেলেটার দেহটা দাহ করতে পারি। ছেলেটা আমার নেই গো, আর ছেলেটা আমার নেই। তখন সে হেসে উঠল, বলল, কিরে বাবা, চাষের টাকাটা শোধ করতে পারলি না, তার উপর এখন কাঠ চাইছিস? এই এই তোরা গায়ে তো ব্যাটাকে মেরে পিঠে ছাল চামড়া তুলে দে। এই বলে দুটো চেলা ডেকে পাঠালো। তারা এসে আবার এমন প্রহার করলো যে চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি পড়ে গিয়েছিলাম কাদার মধ্যে। তারা লাঠি চালাতে চালাতে বলেছিল, তোরের বাচ্চা কাঠ চুরি করতে এসেছিলি? হ্যাঁ, একটু থেমে বাবা মাঝি চোখের কোণে হাত বুলিয়ে বলল, বাবু সেই দিনই বুঝেছিলাম গরিবের দুঃখ কেউ বোঝে না। আমার ছেলেদের চিতায় আগুন দেওয়া আর হলো না। ওদের দেহগুলো এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম, এই নদী চলে। অতনু চুপ করে বসে রইল। নদীর জলে দাঁড়ের শব্দ যেন কেমন দূর থেকে ভেসে আসছে। চারপাশে এমন নীরবতা যে মনে হচ্ছিল জলের তলায় লুকিয়ে থাকা নদীর দেবতাও যেন এই গল্প শুনছে। অতনু মৃদু গলায় বলল, আচ্ছা তাই নাকি? মানুষের মনুষ্যত্ববোধ কোথায় নেমে গেছে। কিন্তু সেই মহাজন কি এখনো বেঁচে আছেন? বাবা মাঝি এবার হেসে উঠল। সেই হাসিটা বড় অদ্ভুত, কেমন যেন তিক্ত আর নিঃসঙ্গ। বেশি আছে, বেশি আছে বাবু। বেঁচে থাকাটাই তো ওর অভিশাপ। শরীরটা একেবারে ফুলে গেছে লুচির মতো। হাঁটতে চলতে পারে না, বসতেও পারে না, এক জায়গায় বসে বসে শুধু কোঙায়। গ্রামের লোক বলে ওর পাপ জমে শরীরে পচন ধরেছে, কেউ কাছে যায় না, কেউ না। অতনু গভীর মনোযোগে শুনছিল। তারপরে বলল, আপনি একবার বলেছিলেন আপনাকে নাকি চুরির অপবাদ দেওয়া হয়েছিল। তা সেই ব্যাপারটা যদি কিছু যদি মনে না করেন তাহলে কি খুলে বলবেন? জানতে ইচ্ছে করছে। বাবা মাঝি দাঁড় টেনে আবার একটু থামল, তারপর নরম স্বরে বলল, সে আর এমন কি কথা বাবু, তাতেই লুকোবার কিছুই নেই। আমি তো জানি আমি কোনো দোষ করিনি। শুনুন তবে বাবু, আমার ছেলেরা যখন মারা গেল তখন ভাবিনি জীবনে আর কোনো দুঃখ বাকি আছে, কিন্তু ভুল ভেবেছিলাম। সেই দুঃখের শেষ ছিল না। ছেলের মৃত্যুর বছর খানিক যেতে না যেতে আবার গিন্নি এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে পড়ল। প্রথমে পেটে জ্বালা পোড়া, তারপর বমি। কিছুই খেতে পারত না, খাওয়ালেই উল্টি দিত। গ্রামের কবিরাজের ওষুধে কিছুই হইল না। শেষে একদিন শহরের এক ডাক্তারবাবুকে দেখাতে নিয়ে গেলাম। তিনি বললেন লেবার না কিসের একটা যেন রোগ, বেশ জটিল নাকি।
তবে নিয়মিত ওষুধ চালিয়ে যেতে হবে যতদিন না তিনি বলছেন। এদিকে হাতে তখন এক ফোঁটাও পয়সা নেই বাবু। জমা সঞ্চয় সব শেষ। গোলার ধান পাট সবই বিক্রি করি আগের ধার শোধ করেছি। গিন্নি অসুস্থ, ঘরে চুলও জ্বলে না। কি করব ভেবি পাই না। শেষে চোখ গেল এক কোণের দিকে। বিয়ের সময় শ্বশুর মশাই দিয়েছিলেন আমার বউকে দুটো সোনার বালা আর একখানা সেন। ওগুলো কখনো বিক্রি করার কথা ভাবিনি, কিন্তু তখন বাবু জীবনের চেয়ে দামি কিছু থাকে না। আমি সেগুলো নিয়ে গেলাম মহাজনের কাছে। বললাম, বাবু এই সোনাটুকু বন্ধক রাখুন, যতটুকু দেনা পাওনা হয় দিন, আমার গিন্নির চিকিৎসা করাতে হবে। সে সোনা নিল, কিন্তু দাম দিল অর্ধেক। আমি চুপ করে সেখান থেকে চলে এলাম। সেই টাকাতেই ডাক্তারবাবুর ওষুধ কিনলাম। দিনে 3 বার খাওয়াতাম মাপা মাপা। ধীরে ধীরে গিন্নির শরীর একটু একটু করে ভালো হতে লাগলো। খাওয়া দাওয়া শুরু করলো। গায়ে হালকা রঙও ফিরে এলো। মনে হচ্ছিল এই বুঝি আবার দিন ফিরছে। কিন্তু সুখ আমার ভাগ্যে ছিল না। কিছুদিন পরেই আবার বন্যা হলো। এই অঞ্চলে তখন বৃষ্টি মানেই বিপদ। নদী ফুলে ফেঁপে ওঠে, মাঠ জমি সব ডুবে যায়। আমার 6 বিঘা জমিতে ধান লাগানো ছিল, সেগুলো জলে ডুবে গিয়ে পৌঁছে গেল এক রাতে। হাতের কাছে রইল শুধু ফাঁকা মাটি আর কাদা। খাওয়ার দানাও ছিল না। কদিন শুকনো মুড়ি খেয়ে অনাহারে দিন কেটেছে। তারপর একদিন জল নেমে গেল। তখন আমার কাছে টাকা পয়সাও যা ছিল শেষ। গিন্নির ওষুধ কিনতে কিনতে সব শেষ হয়ে গেছে। ভোরে উঠেই গেলাম মহাজনের বাড়িতে। বললাম, বাবু বাবু আর কিছু টাকা দিন না, গিন্নির ওষুধ একেবারে শেষের দিকে। আর কটা দিন ওষুধ খেলেই গিন্নি সুস্থ হয়ে যাবে। আমি তারপর সব মিটিয়ে দেবো আপনাকে, সব মিটিয়ে দেবো। এমনি এমনি তো আর টাকা দিতে পারি না, তোদের কোনো ভরসা নেই। তোর না 6 বিঘে জমি আছে, সেগুলো বন্ধক রাখ, না হলে টাকা দিতে পারবো না। আমি তখন কি করব বলুন বাবু? বউ মরতে বসেছে, এদিকে জমিও আমার পেরান। তবু সই করে দিলাম কাগজে। সে 6 বিঘা জমি ওর নামে বন্ধক রইল। সে বলল 6 মাসের মধ্যে টাকা শোধ না দিতে পারলে জমি ওর হয়ে যাবে। আমি আর এই ব্যাপারে গিন্নিকে কিছু বলিনি। সে সুস্থ হচ্ছে দেখে অন্তত মনটা শান্ত রাখতে চেয়েছিলাম। ওষুধ চললেও গিন্নি সুস্থ হয়ে উঠল ধীরে ধীরে। আবার চুলোয় ভাত চড়তে শুরু করলো। সকালে নদীতে গিয়ে কাপড় কাচতো, আমি তখন নদীতে ঘুরে ঘুরে মাছ ধরা শুরু করেছি। একটু উপরি কামাই হয়ে যেত আর কি। আমারও মনে হচ্ছিল এইবার বুঝি কালো দিনটা কেটে গেছে। কিন্তু বাবু, মানুষের জীবনে শান্তি বেশি দিন যে টেকে না। যে শান্তিটা ফিরে এসেছিল, সেটাই হয়েছিল আমার জীবনের সর্বনাশের সূচনা। নৌকাটা তখন এক নির্জন বাঁক ঘুরছে। ওপাশে ঘন অন্ধকার, কোথাও কোথাও শুধু জোনাকির আলো। ভবা মাঝি একটু ঝুঁকে দাঁড় টানতে টানতে বলল, সেই বন্যার পরের বছরই ঘটল সেই সর্বনাশ। যেদিন আমার জীবনে আমার চোর শব্দটা বসিয়ে দিল ওরা। আমি তো দোষ করিনি, তবু দুনিয়া আমাকে চোর বানিয়ে ছেড়েছিল। বাবু, সেই সময়টায় নদীর উপর কাঠের ব্রিজের কাজটা চলছিল, প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছে। কিছুদিন পর থেকেই লোকজন ব্রিজ দিয়ে যাতায়াত শুরু করলো। খেয়াঘাটের কাজ একেবারে বন্ধ হয়ে গেল। তবু আমি নদীতে মাছ ধরতাম। জমি তখনও মহাজনের কাছে বন্ধকই রয়ে গেছে, মুক্তি পায়নি।
কিছু না কিছু রোজগার তো করতে হবে। মাস ধরে দিন চলছিল। কখনো দু একজন যাত্রী পারাপার করিয়ে সামান্য বাড়তি আয় হতো। সংসার যেমন তেমন করে টিকেছিল। একদিন দুপুরবেলায় গাছের ছায়ায় নৌকাটা বেঁধে মুড়ি পেঁয়াজ খেয়ে গামছা দিয়ে মুখ ঢেকে শুয়ে আসি। সে সময় হঠাৎ শুনতে পেলাম কেউ হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে। চোখ খুলে দেখি মহাজনের বাড়ির চাকর, ওই হলুদ চামড়ার সাগরিদ, যে একসময় মহাজনের হুকুমে আমাকে মেরেছিল যখন ওই ছেলের সৎকারের কাঠ চাইতে গিয়েছিলাম। হাতে একটা কাপড়ের বাঁধা পুটুলি বুকের কাছে চেপি ধরে হাঁপাতে হাঁপাতে বলল, বাবাদা বাবাদা তাড়াতাড়ি নৌকাটা ছাড়ো, আমার ছেলেকে সাপে কামড়েছে। মহাজনের গাড়িতে করে ওরা ব্রিজ পার হয়ে ওঝার বাড়ি গেছে। আমি আমি তাগাদা করতে গিয়েছিলাম, ফিরে শুনলাম এমন দুর্ঘটনা। আমাকে তাড়াতাড়ি ওই পারে পৌঁছে দাও, না হলে দেরি হয়ে যাবে। আমি প্রথমে একটু হতবাক হয়েছিলাম। এই লোকটাই যে একদিন আমাকে প্রহার করেছিল, সেই আজ আমার কাছে সাহায্য চাইছে। তবু আমি মানুষ বিপদে পড়লে আমি মুখ ফিরিয়ে নিতে পারি না। ওকে নৌকায় তুলে নিলাম, কিন্তু নৌকাটা ছাড়তে যাব এমন সময় ওই পারের দিক থেকে গন্ডগোলের আওয়াজ ভেসে এলো। কিছু লোক লাঠি হাতে ছুটে আসছে চিৎকার করতে করতে। সাগরেদের মুখ কানা তখন ফ্যাকাশে হয়ে গেছে, কাঁপা কাঁপা গলায় বলল, বাবাদা বাবাদা নৌকাটা চালাও, দেরি করো না, তাড়াতাড়ি চালাও। আমি তখনই বুঝলাম কিছু একটা বড় গোলমাল হয়েছে। তবু লোকজনের ভয় দেখে নৌকোটা থামালাম, আর পর মুহূর্তে তারা ঝাঁপিয়ে পড়ল নৌকায়। আমাকে আর সাগরিদকে ধরে বেধড়ক মারধর শুরু করলো। কেউ কিছু শোনে না, শুধু গালাগাল আর লাঠির বাড়ি। আমি তখনও কিছু বুঝতে পারছি না। হঠাৎ দেখি সাগরিদের হাতের পুটুলিটা নৌকার পাটাতনের ওপর পড়ে গেছে। কাপড় ছিঁড়ে ভেতর থেকে উঁকি দিচ্ছে সোনার গয়না, সঙ্গে বালা আসেন, কানের দুল। তখন দুপুরের রোদে চকচক করছে। আমার কাছে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। সাগরিদ মহাজনের বাড়ি থেকে চুরি করে পালিয়েছে, আর আমি অজান্তেই তাকে তুলে নিয়েছিলাম নৌকায়। লোকজন তখন আর কিছু শুনতেই চায় না। তারা বলল, এই দুই চোর একসঙ্গে পালাচ্ছিল, ভবা ওর সঙ্গে, বুঝেছিস? আপনারা ভুল করছেন। আর সেই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে বড় অপমানটা পেলাম বাবু। আমি চুরি করিনি, এ কথা 1000 বার বলেছি, কিন্তু কেউ শুনলই না। চোরের সঙ্গী বলেই তারা ধরে নিল আমিও দোষী। ওরা আমার মুখে চুন মেখে মাথা নিচু করে গ্রাম থেকে তাড়িয়ে দিল। বলল গ্রামে পা রাখলে নাকি হাত পা কেটে নদীতে ভাসিয়ে দেবে, সঙ্গে আমার গিন্নিকেও ছাড়বে না। সেই দিন থেকে আমি আর গ্রামে যাইনি। গিন্নি বেঁচে ছিল, কিন্তু আমি তাকে নিয়েও ফিরিনি। ভয় ছিল ওকে নিয়ে গেলে ওর প্রাণটাও যাবে। এই ঘটনাটা বেশি পুরনো নয় বাবু, এই তো মাত্র 2 বছর আগেকার কথা। ভবা মাঝি কিছুক্ষণ চুপ করে থাকল। তার চোখের কোণ ভিজে উঠল। তারপর মৃদু কণ্ঠে বলল, আপনি বলবেন আমি কি চেষ্টা করিনি নিজেরে নির্দোষ প্রমাণ করতে? চেষ্টা করেছি বাবু, কিন্তু গরিবের কথা কে শুনে? যাদের হাতে টাকা ক্ষমতা, তাদের কথাই সমাজে সত্যি বলে মানা হয়। একজন ধনী মানুষ যদি বলে আমি চুরি করিনি, তাহলে সবাই তা বিশ্বাস করবে। আর আমাদের মতো গরিব মানুষ যদি বলে আমি নির্দোষ, তখন কেউ একবারও ভাববে না সত্যি কি মিথ্যে। এই সমাজে যার অর্থ আসে তার মুখেই ন্যায় আসে, আর যার হাতে কিছু নেই তার কথারও কোনো দাম নেই। অতনু কিছুক্ষণ চুপ করে বসে রইল। নদীর জলে মৃদু ঢেউ লাগছে নৌকার গায়ে। আকাশে তখন অর্ধেক চাঁদ, আর অন্ধকার ঘনিয়ে আসছে। ভবা মাঝির মুখটা অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে এক গভীর বিষাদ লুকিয়ে আছে। অতনু ধীরে ধীরে বলল,
আপনার জীবনে কত অন্যায় হয়েছে ভবা কাকু, তবু আপনি আজও মানুষকে পারাপার করান। কি করব বাবু, এই নদী তো আমার জীবনের সব। মানুষ যেমনই হোক না কেন, নদী কাউকে ঠেলে ফেলে দেয় না, শুধু বই নিয়ে চলে। যেটুকু যা হয় কিছুটা রেখে বাকিটা গিন্নির কাছে পাঠিয়ে দিই কারোর হাত দিয়ে। তার চোখে তখন চাঁদের আলো পড়ছিল, এক অদ্ভুত মৃদু আলো, যেখানে ক্লান্তি, নিরুপায়তা আর লুকিয়ে থাকা এক গোপন দুঃখ মিলেমিশে একাকার হয়ে গেছে। নৌকা ধীরে ধীরে ভেসে চলেছে জলের বুক চিরে। অতনু চুপচাপ বসে ভবা মাঝির মুখের দিকে তাকিয়ে আছে। বৃদ্ধের মুখে এক শান্ত হাসি, চোখে অদ্ভুত এক কোমল আলো। ভবা মাঝি হঠাৎ বলল, বাবু, আপনি যে এতটা মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন তার জন্যই আমি কৃতজ্ঞ। একটা একটা অনুরোধ করব? অবশ্যই, বলুন না। একটু দাঁড়ান। ভবা মাঝি নৌকার পাটাতলের নিচে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর কাপড়ে মোড়া গোল একটা ছোট্ট জিনিস বার করে অতনুর হাতে দিল। মৃদু হাসল, দাঁতগুলো চাঁদের আলোয় চকচক করে উঠল। বাবু, এর ভেতরে আছে সেই সোনার বালার সেন্টটা। আপনি কি দয়া করে সুতানুর গ্রামের পশ্চিম পাড়ে গিয়ে বিধুবালা বুড়ির হাতে এগুলো তুলে দিতে পারবেন? ও আমার গিন্নি, নাম বললেই গ্রামের লোক পথ দেখিয়ে দেবে। অতনু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, এ কি? আপনি তো বলেছিলেন সেগুলো মহাজনের কাছে বন্ধক রাখা ছিল, তাহলে এগুলো পেলেন কোথায়? উপরওয়ালার খেলা আমরা কি বুঝি বাবু? আমরা তো তুচ্ছ মানুষ। সেদিন যখন মহাজনের লোকজন সাগরেদকে ধরি টানাটানি করছিল, হাতাহাতি হচ্ছিল, তখন ওই গয়নাগুলো নৌকার একটা কোনায় পড়ে গিয়েছিল। ওরা অন্য সব গয়নাগুলো নিয়ে গেলেও ওই টের পায়নি। পরে আমি খুঁজে পেয়েছিলাম, ভেবেছিলাম একদিন না একদিন ওর হাতে তুলে দেব, কিন্তু ভালো মানুষ খুঁজে পাচ্ছিলাম না। আপনাকে দেখে সৎ নিষ্ঠাবান মনে হচ্ছে। আপনি যদি দয়া করে এটা পৌঁছে দেন, আমার গিন্নি খুব খুশি হবে। অতনু মৃদু হাসল, অবশ্যই দেব, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। ভবা মাঝি আবার সেই শান্ত শিশুর মতো হাসি হাসল। নৌকা তখন ধীরে ধীরে নদীর অপর পাড়ে এসে ঠেকেছে। বৃদ্ধ দাঁড় থামিয়ে বলল, এই তো বাবু, চলে এসেছি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। আর এই নিন। অতনু ধন্যবাদ জানিয়ে বৃদ্ধর জামার পকেটে 10 টাকার একটা নোট গুঁজে দিল। কিন্তু টাকাটা গুঁজে দেওয়ার মুহূর্তে তার হাতের নিচে যেন বরফের মতো এক ঠান্ডা স্পর্শ পেল। মুহূর্তের জন্য শির দাঁড়াবে কাঁপুনি নেমে গেল অতনুর। চমকে তাকিয়ে দেখল ভবা মাঝি হাসছে ঠিক আগের মতোই। অতনু কাঁপা গলায় বলল, আচ্ছা কাকু, তাহলে আমি চলি। বৃদ্ধ মাথা নাড়ল। যাত্রা শুভ হোক বাবু, আসেন। রাতের সেই যাত্রা শেষ করে অতনু পৌঁছল মতিগঞ্জে। পঞ্চায়েত অফিসের লোকজন আগেই তার থাকার ব্যবস্থা করে রেখেছিল। খাওয়া দাওয়া করে ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ল সে। পরদিন সকালে উঠে সে রওনা দিল সুতানুর গ্রামের উদ্দেশ্যে। রোদ তখন হালকা নরম, আকাশে ভাসছে পাতলা মেঘের টুকরো। জিজ্ঞাসা করতে করতে গ্রাম পেরিয়ে পৌঁছল পশ্চিম পাড়ে। একজন পথচারী দেখিয়ে দিল, আগে ওই যে ওই বাঁশ ঝাড়ের পিছনে বিধুবালা বুড়ির বাড়ি। ধন্যবাদ। অতনু পৌঁছালো সেই বাড়ির সামনে। একটা ভাঙাচোরা মাটির ঘর, উঠোনে কিছু শুকনো ঘাস ছড়ানো।
পাশে বাঁধা রয়েছে একটা ছাগল, ঘাস খাচ্ছে। এক বৃদ্ধা, সাদা কাপড় পেঁচানো শরীর, রোদে পোড়া মুখে অগণিত ভাঁজ, ছাগলটার গলায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। অতনু কাছে গিয়ে নমস্কার করে বলল, নমস্কার, আপনি কি বিধুবালা? বৃদ্ধা একটু চমকে তাকালেন, কাঁপা গলায় বললেন, হ্যাঁ বাবা, আমি বিধুবালা। তুমি কে? তোমায় তো চিনলাম না। আমায় আপনি চিনবেন না, আমি আপনার স্বামীর সঙ্গে দেখা করেছি। তিনি আপনার জন্য এই যে এইটা পাঠিয়েছেন। অতনু কাপড়ে মোড়া ছোট পুঁটুলিটা তার হাতে দিল। বৃদ্ধা কাঁপা হাতে সেটা খুললেন। ভেতর থেকে সেই সোনার বালা আর চেনটা চকচক করছে। এক মুহূর্তের জন্য বৃদ্ধার মুখ থমকে গেল, তার চোখ ভরে এলো জলে। তিনি অস্ফুটে বললেন, তুমি বলছো আমার স্বামীর সঙ্গে দেখা হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, গত রাতে তো উনি আমাকে নদী পার করে এনেছিলেন। খুব অমায়িক মানুষ। বৃদ্ধা হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, কিন্তু বাবা, আমার স্বামী তো বেঁচে নেই। মহাজনের সাগরেদের সঙ্গে নৌকাতেই লোকজন ওকে পিটিয়ে মেরে ফেলেছিল। তারপরে ওর দেহটা নদীর জলে ফেলে দেয়, আর আর খোঁজ মেলেনি। অতনুর বুকটা কেঁপে উঠল, মাথার ভেতরটা ঝিমঝিম করে উঠল। চারপাশে আলো যেন এক মুহূর্তে নিভে গেল। দিনের বেলাতেও তার চোখে ভেসে উঠল সেই রাতের নদী, সেই নৌকা, সেই ঠান্ডা স্পর্শ, আর আর ভবা মাঝির হাসি। সে এক পা পিছিয়ে দাঁড়ালো, গলাটা শুকিয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন তার কানে ফিস ফিস করে বলছে, নদী এখনো বইছে বাবু, আমি আমি এখনো পারাপার করাই। সেই দিনটার পর থেকে অতনু আর কখনো সেই খেয়াঘাটে যায়নি। কাজ শেষে সে মতিগঞ্জে সপ্তাহখানেক ছিল। তারপর কাঠের ব্রিজ পার হয়ে ফিরে এসেছিল শহরে। তবু আজও মাঝে মধ্যেই রাতে ঘুম ভেঙে যায়। বাইরে জানালার ওপার থেকে ভেসে আসে দাঁড় টানার শব্দ, আর মনে হয় নদীর বুকের কালো জলে কোথাও একখানা নৌকা ভেসে চলেছে। দাঁড় টানছে এক শুকনো মুখের বৃদ্ধ। চাঁদের আলোয় তার মুখে সেই চিরচেনা হাসি। লোকে বলে ভবা মাঝির নৌকা নাকি আজও সেই নদীতে দেখা যায়। যখন গভীর রাতে কেউ একা ফিরে, তখন বাতাসে হালকা করে ভেসে ওঠে একটা কণ্ঠস্বর, ওই পারে যাবেন বাবু? নদী পার করব। শুনলেন ভবা মাঝির ভূত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আচ্ছা, যদি আপনি মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ গল্পটি শুনে থাকেন, তাহলে আপনার জন্য রইল একটি প্রশ্ন। বলুন তো, আমাদের আজকের গল্পে ভবা মাঝির মোট কত বিঘা জমি ছিল? খুবই সহজ একটা প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট আমরা দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন মালবাজার থেকে রাধারানী, উলুবেড়িয়া থেকে শেখ মনোয়ার, পশ্চিম মেদিনীপুর থেকে মানস জানা, কাকিনাড়া থেকে অভিজিৎ নাথ এবং বাপি শেখ ও মোহাম্মদ রনি মিয়া। আশা করছি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আগামী গল্পে আসতে চলেছে আরেকটু ভয়, আরেকটু উত্তেজনা, আরেকটু থমথমে নিস্তব্ধতা।
তাই সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন পিশাচ পর্ব অডিও স্টোরি। সঙ্গে আপনারা যারা গল্প শুনতে ভীষণ ভালোবাসেন, আমাদের আরও দুটি চ্যানেল গপ্পখোর এবং অল ডে সাসপেন্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো বিদায় নেওয়া যাক তাহলে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।